আমি বাড়িটার দরজায় একটা পা এগিয়ে দিতে ঠিক ডান পায়ের চৌকাঠের পাশ থেকে সেই কালো বিড়ালটা ম্যাও ম্যাও করে চিৎকার করে উঠল। আমার হাত পা কাঁপতে লাগলো। আমি দেখলাম শ্রেয়া একটা লোকের বুকের উপর বসে আছে। সেই লোকটা মাটিতে শুয়ে পড়ে আছে, আর শ্রেয়া তার ঘাড়ের পাশ থেকে তার ছুরির মতো পাশবিক দাঁত বার করে মাংস খুবলে খাচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্প ভুতুড়ে বাড়ি। আমি সৈকত, প্রাইভেট সেক্টরে কাজ করি। আমার ওয়াইফ শ্রেয়া হাউসওয়াইফ, কিন্তু লেখালেখিতে তার ঝোঁক আছে। সে একটি লিটল ম্যাগাজিন চালায়। এতদিন বালিগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, কিন্তু শহরের কোলাহলে নাকি শ্রেয়ার কাজের অসুবিধা হয়, তাই একটা ছোট বাড়ি খুঁজছিলাম। সস্তার মধ্যে একটা দোতলা বাড়ি পেয়েও গেলাম নরেন্দ্রপুরে। এই জায়গাটা বেশ ফাঁকা, কলকাতার মতো এত বাড়ি নেই। সবই ঠিক ছিল। হঠাৎ একদিন রাতে একটা বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম গেল ভেঙে। প্রথমে ভাবলাম হয়তো পাড়ার কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু ভালো করে শুনে বুঝতে পারলাম একটা অস্বাভাবিক সুরের নাকি কান্না। অনেকদিন না খেয়ে থাকলে যেমন শরীরের শক্তি হারিয়ে যায়, গলা থেকে শব্দ বার হয় না, ঠিক তেমন ক্ষীণ কণ্ঠের কান্না। কিন্তু কান্নাটা আসছে কোথা থেকে? আমি বিছানা থেকে নেমে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে জানালাটা খুললাম। জানলাটা খোলায় কান্নার শব্দটা আরো তীব্র হলো। এরপরই হঠাৎ একটা দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। একটা মহিলা খোলা চুলে একটা বাচ্চাকে কোলে নিয়ে যেন খোলা জানলার এধার থেকে ওধারে চলে গেল। বলা বাহুল্য, সে রাতে আমরা দুজনেই চোখের পাতা এক করতে পারিনি। পরদিন রবিবার ছিল। পাড়ার চায়ের দোকানে আমাদেরই একজন প্রতিবেশী তপনদার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে জানতে পারলাম এই পাড়াতে একটা পোড়ো বাড়ি আছে। বাড়িটি গত 30 বছর ধরে ওভাবেই পড়ে আছে, এবং যারা বাড়িটি কিনেছে তারাও একে একে মারা গেছে। তপনদা এও জানালেন একবার নাকি প্যারাসাইকোলজি ডিপার্টমেন্ট থেকে কিছু লোক এসেছিলেন ভূত আছে কিনা রিসার্চ করতে, তাদের সব আধুনিক যন্ত্রপাতি নিয়ে। কিন্তু পরে দেখা যায় ডিপার্টমেন্টের হেড মহিলাটি বাড়ির কড়ি কাঠ থেকে মৃত অবস্থায় ঝুলছে। সেটা তদন্ত করার জন্য পুলিশও এসেছিল, কিন্তু তারা মৃত্যুর কোনো কুলকিনারা করতে পারেননি। তবে ওই বাড়িতে ভৌতিক কোনো ব্যাপার যে আছে সেই ব্যাপারে সবাই নিশ্চিত। তাই সন্ধ্যের আগেই সবাই যে যার কাজ সেরে বাড়ি ফিরে আসে। বেশ কিছুদিন কেটে গেল। আমি অফিসে বসে কাজ করছিলাম। অফিসে এত কাজের চাপ, মাঝে মধ্যে মনে হয় চাকরিটা আর করবো না। যাই হোক, কাজ করতে করতে হঠাৎ আমার সেই রাতের কথা মনে হলো। কেন জানি না, বাচ্চার কান্নার আওয়াজ, খোলা চুলের সেই মহিলা যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। মাইন্ডটা ডাইভার্ট করার জন্য মদনদাকে বললাম, আমাকে একটু চা করে দাও তো। মদনদা বলল, ঠিক আছে স্যার, আমি আপনাকে এনে দিচ্ছি। আমি আবার কাজে মন দিলাম। সবে একটা এক্সেল শিট খুলেছি, হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকানোর শব্দ। অফিসের লাইটগুলো দপ দপ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল। জোরে ঝড় উঠল। অফিসের জানলা থেকে দেখলাম রাস্তায় থাকা মানুষগুলো ছুটাছুটি করছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। শ্রেয়া ফোন করে বলল, তুমি কখন আসবে? এখানে তো কারেন্ট নেই, মোমবাতি যেটুকু ছিল শেষ হয়ে গেছে, আর মোবাইলেও বেশি চার্জ নেই। আমি তখন বললাম, এখানেও ঝড় জল হচ্ছে, কারেন্ট নেই, আমি একটা ক্যাব বুক করে ফিরছি, চিন্তা করো না। তারপর কলটা কেটেই ক্যাব বুক করতে গেলাম, কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। হয়তো এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে কেউ যেতে চাইছে না। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:14। আমি অফিস থেকে বেরোলাম। অজয় বলল, আমি তোকে এগিয়ে দিচ্ছি, আমার গাড়িতে চল। তারপর আমি আর অজয় একসাথে তার গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম। অজয় আমাকে বাইপাসে নামিয়ে দিয়ে সোজা বেরিয়ে গেল। আমাদের বাড়ি এখান থেকে 5 মিনিট হাঁটা পথ। বৃষ্টিটা এখন একদম ধরে গেছে। আমি পকেট থেকে ফোনটা বের করে শ্রেয়াকে ফোন করলাম। দেখলাম ফোন লাগছে না, সুইচ অফ বলছে। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। অন্ধকার ধুধু করছে। আমি একাই এগিয়ে চলেছি, আর কাউকে দেখতে পাচ্ছি না রাস্তায়।
পাড়ার সবাই খাওয়া দাওয়া করে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি কিছুটা এগিয়ে যেতে মনে হলো কেউ যেন আমার পিছনে ফলো করছে। একটা হালকা পায়ের শব্দ শুনতে পাচ্ছি, যেন আমার পিছন পিছন কেউ এগিয়ে আসছে। আমি বুকে সাহস সঞ্চয় করে ঝটকায় ঘুরে তাকাই, দেখি কেউ নেই। হয়তো আমারই মনের ভুল, হয়তো আমারই পায়ের আওয়াজ নিস্তব্ধ পরিবেশে আমার মনে ভয়ের সঞ্চার করছে। আমি আর পিছনে ঘুরে তাকালাম না, আপন মনে সাহস নিয়ে বাড়ির দিকে এগিয়ে চললাম। একটু এগিয়ে যেতেই সেই ভাঙা ভুতুড়ে বাড়িটার দিকে চোখ পড়ল। অন্ধকারে মনে হচ্ছে যেন হিংস্র দানবের মতো দাঁড়িয়ে আছে। কেউ সামনে গেলেই ঘাড় মটকাবে। আমার গা ছমছম করতে শুরু করলো। সেদিনের সেই তপনদার বলা কথাগুলো মনে পড়ে গেল। কোনো রকমের সাহস নিয়ে বাড়িটা পেরিয়েছি। অন্য একটা কালো বিড়াল মেউ মেউ করে সামনে দিয়ে চলে গেল। আচমকা ঘটনাটা ঘটায় ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দ্রুত পা চালিয়ে আমাদের বাড়ির দরজায় পৌঁছাই। বাইরে থেকে বেল বাজাই। খেয়াল হলো লোডশেডিং। দরজায় নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। শ্রেয়া কি তবে বাড়ি নেই? কিন্তু এত রাতে যাবে কোথায়? তারপর লোডশেডিং। ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে। এত রাতে চিৎকার করে লাভ নেই। শ্রেয়ার নাম্বার ডায়াল করলাম, কিন্তু ওর ফোন তো সুইচ অফ। কি করব বুঝতে না পেরে দরজাটা হালকা টোকা দিতেই দরজাটা খুলে গেল। আমি বেশ অবাক হয়ে বাড়ির ভিতরে ঢুকে এলাম, কিন্তু শ্রেয়া কোথায়? দুবার ডাকলাম, শ্রেয়া, শ্রেয়া, তাও কোনো সাড়া নেই। এবার আমি শ্রেয়া বলে চিৎকার করলাম। হঠাৎ একটা খিলখিল করে হাসির শব্দে সারা ঘর ভরে গেল। অস্পষ্ট গলায় শ্রেয়া বলল, এই তো এখানে। আমি এবার ভয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করে উঠতেই চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি, আর শ্রেয়া মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, আমি কোথায়? শ্রেয়া বলল, তুমি বাড়িতে। কাল রাতে তোমার জ্বর এসেছিল। তুমি কি সব ভুল বকছিলে? ভূত আছে নাকি? তুমি এতটা ভীতু? জানতাম না। কেমন একটা মুখের ভঙ্গিমা করে শ্রেয়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মুখের ভঙ্গিমাটা যেন কিরকম অদ্ভুত লাগলো। একটা অচেনা ছাপ ওর মুখের মধ্যে লক্ষ্য করলাম, কিন্তু কিছুতেই মেলাতে পারলাম না গতকাল রাতে ঠিক আমার কি হয়েছিল। সত্যি কি স্বপ্ন দেখেছিলাম? এইসব মনে করতে করতে শ্রেয়া এসে বলল, এই নাও চা খাও, আমি একটু পার্লার যাব। আমার ফোনে একদম চার্জ নেই, তোমার ফোন থেকে একটা ক্যাব বুক করে দাও। মোবাইলে চার্জ নেই? আচ্ছা, গতকাল রাতেও শ্রেয়ার মোবাইলে চার্জ ছিল না। আমি কিছুতেই হিসাবটা মেলাতে পারছিলাম না। ক্যাব বুক করতে গিয়ে দেখি গতকাল অফিস থেকে বাড়ি ফেরার সময় যে ক্যাব বুক করেছিলাম সেগুলোর ক্যান্সেলেশন লিস্ট দেখাচ্ছে। ডায়াল অপশনে গিয়ে দেখলাম গতকালের শ্রেয়াকে ফোন করার কল লিস্ট। আমি সঙ্গে সঙ্গে অজয়কে ফোন করলাম। হ্যালো অজয়। হ্যাঁ বল। আচ্ছা, আমি কি কাল রাতে অফিস থেকে তোর গাড়িতে ফিরেছি? হ্যাঁ, কিন্তু কেন রে? সকাল সকাল মদ খেয়েছিস নাকি? ভুলে গেছিস? আমি বললাম, আরে তোকে পরে সব বলবো। হঠাৎ শ্রেয়া এসে বলল, আরে এখনো বুক করনি? ফোনে কথা বলে যাচ্ছ? আমি শ্রেয়াকে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে ক্যাব বুক করে দিলাম। হঠাৎ কি মনে হতে শ্রেয়ার পায়ের দিকে খেয়াল করলাম। পায়ের দিকে চোখ পড়তেই দেখলাম তার পায়ের নখগুলো কেমন যেন এক অদ্ভুত আকার, যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। সাধারণত মেয়েরা যে তুলনায় নখ বড় রাখে তার থেকে আরো 3-4 ইঞ্চি লম্বা। আমি আর শ্রেয়াকে কিছুই বললাম না, কারণ ততক্ষণে ক্যাব বাড়ির নিচে এসে হর্ন বাজাচ্ছে। শ্রেয়া কাঁধে ভ্যানিটি ব্যাগটা নিয়ে আমাকে বাই বলে চলে গেল, আর আমি গতকালের রাতের কথা ভাবতে থাকলাম। মন যেন শরীরে একটা শিহরণ খেলে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে একটা পরিষ্কার ধুতি পরলাম এবং ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দিতে যাব এমন সময় লক্ষ্য করলাম ঠাকুরের মূর্তিগুলো পিছন দিক করে রাখা আছে। ঠাকুর ঘরের ডান দিকের তাকে শঙ্খ ঘণ্টা রাখা থাকে, কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। এই বাড়িতে শিফট করার আগেই আমি এগুলো সব নিয়ে এসেছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই ঠাকুর ভক্ত। যাই হোক, শ্রেয়া এলে না হয় জিজ্ঞাসা করব সে কোথায় রেখেছে। ঠাকুর ঘরে জানলা দিয়ে এমন সময় সেই পোড়ো ভূতের বাড়িটা দেখতে পেলাম। একটা অদ্ভুত আকার নিয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আমার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন হাতছানি দিচ্ছে আমায়। আমি মনে মনে ভাবলাম আমি আর ভয় পাবো না। আমি এগিয়ে গেলাম সেই বাড়ির দিকে। বাড়িটার ভিতরে এগিয়ে যেতেই দেখতে পেলাম
বড় বড় মাকড়সার জাল ভর্তি, আর তাতে বিশাল আকারে মাকড়সা বেয়ে চলেছে। আমি বাড়িটার দরজায় একটা পা এগিয়ে দিতে ঠিক ডান পায়ের চৌকাঠের পাশ থেকে সেই কালো বিড়ালটা ম্যাও ম্যাও করে চিৎকার করে উঠল। তার মানে গতকাল রাতে আমি স্বপ্ন দেখিনি। এবার আমি ঘরের ভিতর প্রবেশ করে গেছি। ডান দিকে একটা দরজা। আমি এগিয়ে গিয়ে দরজাটা ঠেলা দিতেই খুলে গেল। আমি আমার মোবাইলের টর্চটা জেলে দেখতে পেলাম একটা কঙ্কাল। পোকামাকড় তার মাথার মধ্যে বাসা বেঁধেছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম শ্রেয়া। আমি অবাক হয়ে গেলাম। সে আমায় দেখতে পাইনি, কিন্তু আমি এ কি দেখছি? এটা কি সত্যি শ্রেয়া? আমি তাড়াতাড়ি একটি দরজার কোণে পিলারের পাশে লুকিয়ে পড়লাম। আর আড়াল থেকে দেখছি শ্রেয়া আজ বিউটি পার্লারে যাবে বলে যে চুড়িদারটি পরেছিল, সেই চুড়িদার পরে এলোমেলো চুলে বসে আছে আর কিছু একটা করছে। আমি অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি আরেকটু এগিয়ে গেলাম ব্যাপারটা ভালো করে দেখার জন্য, কিন্তু যা দেখলাম তাতে আমার শরীরে সব রক্ত জল হয়ে গেল। আমার হাত পা কাঁপতে লাগলো। আমি দেখলাম শ্রেয়া একটা লোকের বুকের উপর বসে আছে। এ তো সেই লোকটা, মানে তপনদা, যে বলেছিল এই বাড়িতে ভূত আছে, আমাদের সাবধান করে দিয়েছিল। সেই লোকটা মাটিতে শুয়ে পড়ে আছে, আর শ্রেয়া তার ঘাড়ের পাশ থেকে তার ছুরির মতো পাশবিক দাঁত বার করে মাংস খুবলে খাচ্ছে, আর ভয়ানক গলায় বলছে, খুব সাবধান করতে চেয়েছিলি, তাই না? এবার কেমন লাগছে বল? আর তার একটু দূরেই দেখলাম একটি বাচ্চা মেয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা তো সেই কান্না, সেদিন রাতে যে কান্না শুনে ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু শ্রেয়া এটা কি করছে? একজন মানুষকে মেরে তার মাংস খাচ্ছে। আমি এটা দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না। আমার বাঁ হাতটা লেগে একটি পুরনো টেবিলে থাকা ফুলদানি পড়ে গেল, আর তাতে জোরে শব্দ হলো। শ্রেয়া ঘুরে তাকালো আমার দিকে। তার সাদা চুড়িদারে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, তার চোখে মুখে হিংস্রতার ছাপ। পায়ের দিকে তাকিয়ে দেখলাম সাধারণ মানুষের গোড়ালি পিছন দিকে হয়, কিন্তু শ্রেয়ার পায়ের গোড়ালি সামনের দিকে। আমি ভয় পেয়ে গেলাম। শ্রেয়া আমার দিকে এগিয়ে আসছে। যে শ্রেয়াকে আমি আমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছি, তার শরীর খারাপে আমি সারা রাত মাথার কাছে বসে জেগেছি। যে শ্রেয়া আমার বুকে মাথা রেখে এতগুলো রাত ঘুমিয়েছে, সেই শ্রেয়াকে আজকে এমন হিংস্র অচেনা লাগছে। আমার দিকে তাকিয়ে বাচ্চার মতো করে বলল, তুমি এখান থেকে চলে যাও, আমি বললাম যাব না। আমাকে আবার বললে নরম ভাষায়। প্লিজ চলে যাও। তারপর রেগে গিয়ে বলল, তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আমি। তখন বললাম, না হলে কি আমাকেও এরকম ভাবে মেরে ফেলবে? মেরে ফেলো। সে চুপ করে রইল। এমন সময় কেউ একজন দরজা ঠকঠক করলো। আমি চিৎকার করে বললাম, কে কোথায় আছো, শিগগির এসো। শ্রেয়া দরজা খুলে ভিতরে এগিয়ে এলো, এসে লাইট জ্বালালো। কি গো, এখনো শুয়ে আছো? সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালাওনি। তোমার কি শরীর এখনো খারাপ লাগছে? আমি আবারও ভাবছি আমার সাথে কি হচ্ছে। আমি কি আবারও স্বপ্ন দেখলাম? আর বলো না, পার্লারে যা ভিড় ছিল, আমার ওখান থেকে বেরোতেই দেরি হয়ে গেল। তারপর তো ঘরে একটাও সবজি নেই, তাই সবজির বাজার করে আনলাম। তুমি কিছু খাবে? আমি বানিয়ে দেব। তোমার শরীর এখন কেমন লাগছে? এই বলে শ্রেয়া আমার দিকে এগিয়ে আসছে। আমি কেন জানি না একটু ভয় পাচ্ছি। ও কাছে এসে আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কিন্তু এ কি, শ্রেয়ার হাত অসম্ভব ঠান্ডা। তারপর লক্ষ্য করলাম তার সাদা চুড়িদারে অস্পষ্ট ছোপ ছোপ রক্তের দাগ। আপনারা এতক্ষণ শুনছিলেন ভুতুড়ে বাড়ি। এরকম আরো ভালো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্য বং আলটিমেট হরর স্টোরি।